ক্লাস 11-এর ছাত্রদের আজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটা আলোচনা করব। প্রথমে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে কয়েকটা কথা বলে নিই। অ্যামং দ্য রোমান্টিক পোয়েটস দ্য চিফ নেম ইজ অবভিয়াসলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। His primary gift as a poet is his love for nature. To him, nature is a teacher and exercises a highly conducive effect on the mind of man. তিনি একবার বলেছিলেন, Nature did never betray the heart that truly loved her. ওয়ার্ডসওয়ার্থ তার যে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ রাইটিং পোয়েট্রি, তিনি যেভাবে লিখতেন সেই প্রসঙ্গে কয়েকটা কথা একটু বলা দরকার। তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন। যেখানেই যেতেন তিনি তার অভিজ্ঞতাগুলোকে তিনি পরবর্তীকালে কাজে লাগাতেন। সঞ্চিত অভিজ্ঞতাগুলোকে একটা ট্র্যাঙ্কুল প্লেসে বসে তিনি ক্রিয়েট করতেন। অর্থাৎ যেখানেই তিনি যেতেন না কেন, তার যে এক্সপেরিয়েন্স হতো, যে অভিজ্ঞতা হতো, পরবর্তীকালে সেই অভিজ্ঞতাগুলোকে, ইমোশনগুলোকে একটা ট্র্যাঙ্কুল প্লেসে বসে তিনি সেগুলোকে কবিতার রূপ দিতেন। অর্থাৎ তার কবিতার যেটা প্রথম স্টেপ, কালেকশন অফ এক্সপেরিয়েন্স, তার কবিতার সেকেন্ড স্টেজ, রিকালেকশন অফ এক্সপেরিয়েন্স, তার রেজাল্ট কি হতো? ক্রিয়েশন অফ পোয়েট্রি। অর্থাৎ তার ইমোশন, তার এক্সপেরিয়েন্স একটা ট্র্যাঙ্কুল প্লেসে বসে তিনি সেগুলোকে রিকালেক্ট করতেন, রিক্যাপিটিউলেট করতেন এবং তার কবিতাগুলো চলে আসতো। যাই হোক, এবারে তার সম্পর্কে আর কয়েকটা কথা একটু বলি। His poetic vision is the vision of a world of nature and man, living in oneness and harmony. Nature is the ideal realm for man to remain human and divine. তার যে কবিতা, তার কবিতায় কতগুলো লক্ষণীয় বিষয় যেগুলো আমাদের কাছে খুব স্পষ্ট। যেমন, he is truthful in his representation. He gives us the bird and the flower, the wind and the tree and the river just as they are. তার আরেকটা দিক হলো, he had not only sight but also insight. অর্থাৎ he not only sees clearly and describes accurately but also penetrates to the heart of things. আরেকটা দিক হলো, in his poetry it is the life of nature which is everywhere recognized. His poetry thrills us with the sense of a spirit that rolls through all things. আরেকটা দিক, Wordsworth was as sensitive as a barometer to every subtle change
in the world about him. অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের কবিতায় আমাদের কাছে তার এই বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্টভাবে চলে আসে। আমরা তার কবিতা পড়তে গেলেই বুঝতে পারি তার এই দিকগুলো। এবং আরেকটা যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তার কবিতা খুব সহজ। রিডাররা কখনো কখনো তার কবিতায় ইনার মিনিং খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আসলে তিনি যা দেখেন বা তিনি যা পর্যবেক্ষণ করেন সেটাই কবিতার আকারে তিনি তুলে ধরেন, আর সেই জন্যই তার কবিতা এত সহজ, এত স্বতঃস্ফূর্ত। কবিতার প্রসঙ্গে আসি। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ একটা সনেট। সনেট কথাটা অ্যাকচুয়ালি এসেছে ইটালিয়ান সনেটো এই শব্দটা থেকে। এটার মানে হলো এ লিটল সাউন্ড অর স্ট্রেন। Sonnet is a 14-line poem expressing a single thought or feeling. সনেট আমরা ইংরেজি সাহিত্যে দেখে থাকি, সেখানে 4 রকমের সনেট আছে। পেট্রার্কান সনেট অর্থাৎ ইটালিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট, স্পেনজেরিয়ান সনেট এবং মিল্টনিক সনেট। ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটা আমরা আজকে আলোচনা করব, এই কবিতাটা পেট্রার্কান সনেট অর্থাৎ ইটালিয়ান সনেটের প্যাটার্নে লেখা। অর্থাৎ এর একটা অক্টেভ আছে, একটা সেস্টেট আছে। আমরা জানি octave states and sestet justifies. Whatever the octave states, sestet justifies. এখন আমরা তার কবিতায় একদম প্রসঙ্গে প্রথমেই যেটা বলার দরকার, যে কবিতাটার টাইটেল কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এটা সবারই জানা যে ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডন শহরের টেমস নদীর উপরে অবস্থিত, খুব ফেমাস। আর তার এই কবিতার অকেশন প্রসঙ্গে যদি বলা হয়, এটা আমাদের জানা যে ইট ওয়াজ ইন দ্য ইয়ার 1802 ওয়ার্ডসওয়ার্থ মেড এ ট্রিপ টু ফ্রান্স। His sister Dorothy Wordsworth was with him. They left London for Dover on their way to France. They were crossing the Thames at the break of dawn over Westminster Bridge in a stagecoach. On that particular morning, Wordsworth caught sight of a panoramic view of the city in the splendor of the morning rays, and he stopped his carriage on Westminster Bridge and wrote this poem sitting on the roof of the carriage. It was early morning, and Wordsworth was captivated by the beauty of the city of London. এখন আমাদের কখনো কখনো প্রশ্ন মনে আসতে পারে যে ওয়ার্ডসওয়ার্থ তো প্রকৃতি নিয়ে কবিতা লেখেন, নেচার পোয়েট। অর্থাৎ তার কবিতার বেশিরভাগ যে থিম নেচার রিলেটেড, তা তিনি হঠাৎ লন্ডন শহরকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেলেন কেন? বিষয়টা খুব সহজ বোঝা। অ্যাকচুয়ালি
It is not London with its midday smoke, dust, and din and bustle, but London with its quiet beauty, stillness, and silence in the smokeless morning that has charmed the poet of nature, Wordsworth. যাই হোক, এবার আমরা কবিতায় আসি। অক্টেভ নিয়ে আলোচনা শুরু করব। Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. This city now doth like a garment wear the beauty of the morning, silent bare. Ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. আমরা যদি লক্ষ্য করি ফার্স্ট লাইন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ কবি সেই দিন সকালবেলায় লন্ডন শহরে যখন ওপর দিয়ে তিনি যাচ্ছিলেন, তখন ফার হরাইজনে তিনি যে দৃশ্যটা দেখতে পেয়েছিলেন, এটা তার কাছে এড়িয়ে যাওয়া খুব অসম্ভব ছিল। সেই জন্য হি কুড নট বাট স্টপ হিজ ক্যারেজ অ্যান্ড কম্পোজড দ্য পোয়েম ইনস্ট্যান্টলি। তিনি বলছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। According to the poet, there are no fair things on that particular morning. একটা জিনিস লক্ষণীয়, মোর ফেয়ার। আমরা যেটা সাধারণভাবে জানি, ফেয়ার কথাটা মনোসিলেবিক ওয়ার্ড। মোর এবং মোস্ট এই দুটো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি মোর দ্যান ওয়ান সিলেবল যে সমস্ত ওয়ার্ড হয়, সেক্ষেত্রে কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ করতে গিয়ে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ফেয়ার এটা মনোসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ ফেয়ারকে আমরা যদি কম্প্যারেটিভ করি ফেয়ারার, যদি সুপারলেটিভ করি ফেয়ারেস্ট। তাহলে মোর কথাটা কেন হলো? একটা জিনিস জানতে হবে বা বুঝতে হবে, পোয়েট্রি ডাজ নট নো দ্য লজিক অফ গ্রামার। আরেকটা যেটা ভাইটাল, ফেয়ারনেসটাকে হাইলাইট করবার জন্য বা স্ট্রেস দেওয়ার জন্য কবি এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ মোর কথাটা ব্যবহার করেছেন। তিনি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে সেই ফেয়ারনেসটাকে হাইলাইট করবার জন্য তিনি এই মোর কথাটা ব্যবহার করে সেই দিনকার সকালবেলার সৌন্দর্যটাকে তিনি তুলে ধরেছেন কবিতার প্রথম লাইনে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। তিনি বলছেন, এরকম দৃশ্য দেখে কেউ যদি উদাসীনভাবে চলে যায়, তাহলে সে খুব ইনসেনসিটিভ, খুব ডাল। তার কারণ এটা একটা ম্যাজেস্টিক সাইট, রয়্যাল সাইট, এবং টাচিং, স্ট্রাইকিং, ইমপ্রেসিভ, গ্র্যান্ড। দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট বেয়ার। লাইনটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ডাথ মিন্স
does. The beauty of the morning here has been compared to a garment, and the city is thought of wearing it as a dress. অর্থাৎ this city, that is to say the city of London, now it was dawn, it was the season of summer, doth প্লাস উইয়ার, তার মানে কি উইয়ার্স। আমরা যদি স্ট্রাকচারটাকে লক্ষ্য করি, দিস সিটি নাও ডাজ উইয়ার, দ্যাট ইজ টু সে দিস সিটি নাও ডাজ উইয়ার, অর্থাৎ দিস সিটি নাও উইয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং। On that particular morning, a beauty has been created. The rays of the sunshine have fallen upon all the objects of nature, and the poet thinks that it has worn a beautiful dress. Silent bear. Silent means it was morning. The city of London is yet to start its activity. That is why it was total silence. Total silence was prevailing all around. Bare. Bare means the morning was dust free. The morning was smokeless. That is why all the objects of nature were quite visible from afar. অর্থাৎ কবি দূর থেকে দেখতে পাচ্ছিলেন যে সমস্ত অবজেক্টসগুলো লন্ডন শহরে, সেগুলো সম্পর্কে তিনি বলেছেন এখানে, সেগুলো নাম করেছেন শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এটসেটেরা। লাই. দিস things lie means they are situated open into the fields, অর্থাৎ visible and unobstructed, open into the fields and to the sky. Actually all objects were on that particular morning quite visible, distinct, clear, all bright and glittering in the smokeless air. All bright, এটা লক্ষ্য করার বিষয়। The rays of the sun have fallen upon them and it appeared quite bright and glittering in the smokeless air. Smokeless air অর্থাৎ সেই সকালটা ছিল ডাস্ট ফ্রি এবং স্মোকলেস। নো ক্লাউড ওয়াজ দেয়ার, নো ডাস্ট, নো স্মোক, অ্যাবসলিউট সাইলেন্স was prevailing all around. Never did sun more beautifully steep in his first splendor valley, rock or hill. লক্ষ্য করো, never did sun more beautifully steep. দেখো স্টিপ, এখানে স্টিপ কথার মানে হলো বেদ, BATHE, ফ্লাড, অর্থাৎ সূর্যের আলো সমস্ত জায়গাটাকে যেন মনে হচ্ছে স্নান করিয়ে দিয়েছে। ফ্লাড. নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। স্প্লেন্ডার মিন্স রেডিয়েন্স, ভ্যালি, রক অর হিল। তাকে যে বলা হয়েছে ভ্যালি, রক অর হিল, অর্থাৎ দে আর দ্য বিউটিফুল অবজেক্টস অফ নেচার, and these
beautiful objects as it appeared from afar have been flooded by the first radiance of the morning sun. তো এই যে আমরা প্রথম যে অক্টেভের 8টা লাইন পেলাম, এই অক্টেভের 8টা লাইনে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি দ্য পোয়েট ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য বিউটিফুল সাইট অফ নেচার, এবং সেই জন্যেই তিনি এটাকে তার কবিতার আকারে তুলে ধরেছেন। এইটা নিয়েই হচ্ছে আমাদের আজকে অক্টেভ। বাকি যে 6টা লাইন আমরা পরের দিন আলোচনা করব সেস্টেট। আজ এই পর্যন্ত থাক। কবিতাটা একবার তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে?